হ্যালো স্টুডেন্টস, তোমাদের দেওয়া কথা মতো আমি পারুল টার্গেটের সলিউশন নিয়ে এসেছি। এবার এই ভিডিওতে তোমরা যেমন রেসপন্স করবে সেই অনুযায়ী ডিসাইড আমি করব যে পরের সেটগুলো আনবো কি আনবো না। তো দেখো যে আমাদের প্রথম যে মডেল সেট, তো আমরা শুরু করছি 5 নম্বর সেট দিয়ে। তো 5 নম্বর সেটে দেখো যে প্রথম যে প্রশ্নটা বলেছে যে তড়িৎ বলরেখা ও সমবিভব তলের মধ্যবর্তী কোণ কত হয়। তাহলে আমরা জানি যে বলরেখাগুলো কোনো তল দিয়ে কিরকম ভাবে পাস করে, 90 ডিগ্রি কোণ করে। তাহলে এটা কি হবে, অ্যান্সার এটার আমরা বলবো কত, 90 ডিগ্রি। দুয়ের প্রশ্ন আছে তিনটি ধারক, প্রত্যেকটা ধারকের ধারকত্ব দেওয়া আছে সি করে, এদেরকে ধরো শ্রেণী সমবায় যোগ করা হলো। তাহলে শ্রেণী সমবায় যোগ করলে তুল্য রোধ কত হবে, তাহলে লেখা হবে 1/c ইকুইভ্যালেন্ট সমান আমরা লিখতে পারি 1/c প্লাস 1/c প্লাস 1/c। তাহলে এটা করলে আসছে কত, 3/c, কার মান এটা 1/c ইকুইভ্যালেন্ট। তাহলে বলো যে সি ইকুইভ্যালেন্ট সমান আমরা কি লিখতে পারি, c/3। তাহলে এটা তুল্য ধারকত্ব পেয়ে গেলাম। এবার দেখো এদের প্রত্যেকটা যে ধারক তাদের যে ভোল্টেজ সেটা ভি করে, তাহলে শ্রেণী সমবায় যখন যোগ করব তাহলে টোটাল ভি কত হবে, ভি প্লাস ভি প্লাস ভি, তাহলে মোট ভোল্টেজ কত হবে, 3V। তাহলে এখানে এটার অ্যান্সার কত আমরা বলবো না, সমবায়ের যে ধারকত্ব আর বৈকল্য বিভব কত হবে, c/3, 3V। নেক্সট চলে আসো, একই আকারে 27টি ফোঁটা। তো এরকম ফোঁটার অঙ্ক অনেক রকম হয়, আমরা করেছি, টেস্ট পেপারেও করেছি, এছাড়াও মক টেস্ট সিরিজেও আমরা করছি। দেখো এই অঙ্কটা দেখে নেওয়া যাক যে 27টা ফোঁটা আছে 220 ভোল্ট বিভবে আহিত। এবার তারা পরস্পর একত্রিত হয়ে একটা বড় ফোঁটা তৈরি করবে এবং বড় ফোঁটাটির বিভব বের করতে হবে। তাহলে আগেই বলে দিই যে ছোট ফোঁটার যে ব্যাসার্ধ সেটাকে আমরা আর ধরে নেব, আর বড় ফোঁটার যে ব্যাসার্ধ সেটাকে আমরা বড় হাতের আর ধরব। নেক্সট এবার এখানে প্রতিটি ছোট ফোঁটার যে বিভব সেটা কত বলে দেওয়া আছে আমাদের, তাহলে এটা স্মল ধরে নাও। এই যে 27টা ফোঁটাকে আমরা 220 ভোল্ট বিভবে আহিত করছি, তাহলে ছোট ফোঁটার বা ভি স্মল বিভবটা কত ধরে নিচ্ছি, 220 ভোল্ট। এবার প্রথমে কাজ কি হবে না, ছোট ফোঁটার যে আয়তন সেটা কি লিখবো, 4/3 আর কিউব, এটা লেখা হবে। তাহলে 4/3 আর কিউব সমান কি হবে, 4/3 বড় হাতের আর কিউব। এবার এইরকম ছোট ফোঁটা কটা ছিল, 27টা। তাহলে বোথ সাইডে 4/3 ক্যান্সেল। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 3r তার হোল কিউব সমান, এটা লেখা যাবে আর কিউব। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে না, ক্যাপিটাল আর সমান 3 স্মল আর, এটা পাওয়া গেল। এবার ধরো ছোট ফোঁটার যে আধান স্মল, তাই কিউএস লিখলাম, এটা ছোট ফোঁটার আধান। এবারে ধারকত্ব যদি বিচার করি, কিউ সমান আমরা কি জানি ফর্মুলা, কিউ সমান লেখা হয় সিভি, তাহলে লিখলাম সিএস ছোট ফোঁটার ধারকত্ব ইন্টু ছোট ফোঁটার বিভব। এবার ছোট ফোঁটার ধারকত্ব কত হবে, ছোট ফোঁটার ধারকত্ব আমরা ফর্মুলা কি আছে, একটা গোলীয় গোলকের 4πε0 আর লেখা হবে। তাহলে এখানে 4πε0 ছোট ফোঁটার ব্যাসার্ধ কত ছিল, ছোট হাতের আর। নেক্সট তাহলে কিউএস সমান কি লিখবো, তাহলে এখানে বলো কিউএস সমান সিএস এর ভ্যালু যদি বসাই তাহলে 4πε0 আর ইন্টু ভিএস, আর ইন্টু ভিএস, এটা গেল ছোট ফোঁটা। এবার চলে আসো বড় ফোঁটার ক্ষেত্রে, তাহলে এটা ছোট ফোঁটার আধান। ওকে, চলো এবার বড় ফোঁটার আধান ধরে নিচ্ছি কিউ, বড় হাতের কিউ ধরে নিতে পারো, কিউ। তাহলে সেটা কি হয়েছে না, এটা একটু ছবি, সেটা ধরো এন সংখ্যক ছোট ফোঁটার আধান দিয়ে গঠিত, অর্থাৎ কতগুলো ছিল, 27টা। তাহলে সেটা 27টা ছোট কোণার আধানের সাথে সমষ্টি হবে আর কি বড় ফোঁটা। তাহলে বড় ফোঁটার যে ধারকত্ব সেটাকে আমি হচ্ছি সি লার্জ, সিএল সমান কি লিখবো, 4π
এপসাইলন নট ক্যাপিটাল আর। এবার ক্যাপিটাল আর সমান কি পাওয়া হয়েছিল, 3r, বসিয়ে দাও, 4 পাই এপসাইলন নট 3r। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 3 × 4 পাই এপসাইলন নট আর। এবার বলো 4 পাই এপসাইলন নট আর মানে কত হয়, CS। তাহলে CL সমান কি পেয়ে গেলাম, 3 × CS। নেক্সট এবার বিভব বার করতে হবে। তাহলে বড় ফোঁটার যে বিভব ভি লার্জ বলছি, তাহলে ভি সমান কি লেখা হয়, Q/C। তাহলে Q/CL লিখতে পারি। তাহলে কিউ কত, কিউ সমান পেয়েছিলাম, বড় হাতের কিউ সমান কত পেয়েছিলাম, এই যে এখানে 27 QS। তাহলে এখানটা লিখলাম 27 QS বাই সিএল সমান কত পেয়েছি, 3CS। তাহলে 3 দিয়ে কাটলে 3 × 9 = 27। এবার Q/C দুজনই ছোট ফোঁটার ক্ষেত্রে, তাহলে বিভবটা কার, ছোট ফোঁটার, তাহলে 9VS বলতে পারি। এবার ছোট ফোঁটার বিভব দেখো কত বলে দেওয়া ছিল, 220 ভোল্ট। তাহলে এখানটায় লিখবো 9 × 220 ভোল্ট। তাহলে কত আসবে দেখো, 9 0 0, 9 2 × 18, 9 2 × 18 করে 1980 ভোল্ট। কার বিভব, না বড় ফোঁটার। তাহলে এটা আমাদের বড় ফোঁটার বিভব চলে আসে। তাহলে এটার অ্যান্সার আমরা কোনটা দাগ দিব, 1980। নেক্সট আসছে একটা, এই যে একটা পাতলা গোলাকার খোলক দেখতে পাচ্ছ তোমরা, ধনাত্মক আধান দ্বারা আহিত করা আছে, পজিটিভ চার্জ। চিত্রে প্রদর্শিত দুটি বিন্দু, একটা সি পয়েন্ট আছে আর একটা পি পয়েন্ট আছে। এর মধ্যে বিভব পার্থক্য বের করতে হবে। আর সমান দেওয়া আছে 3 সেমি, কিউ সমান 1 মিলিকুলম। ধরে নিতে হবে যে 1/4πε এটা দেওয়া আছে। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বার করতে হবে। তাহলে এটা করার আগে কিছু তথ্য আমাদের জানতে হবে, যে খোলকের অভ্যন্তরে বিভব সমান হয়ে থাকে খোলকের পৃষ্ঠে বিভব। খোলকের পৃষ্ঠে বিভব দুটোই সমান হয় যে কোনো বিন্দুতে। এবার খোলকের পৃষ্ঠের বিভব ভি সমান আমরা ফর্মুলা কি জানি, 1/4πε0 Q/R, এটা লেখা হয়ে থাকে। এবার এখানে যা দেওয়া আছে আর সমান 3 সেন্টিমিটার, যেটা সমান আমরা লিখতে পারি 0.03 মিটার। আর দেওয়া আছে কিউ সমান, বড় হাতের কিউ লিখি, কিউ সমান হচ্ছে 1 মিলিকুলম। তাহলে 1 মিলিকুলম মানে 1 × 10⁻³ কুলম বলতে পারি। আর দেওয়া আছে 1/4πε0 এর ভ্যালু কত হয়, 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এবার প্রতিটা বিন্দুতে বিভব বের করে নিই। চলো, তাহলে প্রথমে বের করবো আমরা সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে বিভব ভিসি দিয়ে ডিনোট করছি। তাহলে ভিসি সমান কি লিখবো, অর্থাৎ এখানে যা হবে পৃষ্ঠেও একই হবে। তাহলে 1/4πε0 Q/R বলতে পারি, Q/R। তাহলে 1/4πε0 এর ভ্যালু বসাও, 9 × 10⁻৯ ইন্টু কিউ এর ভ্যালু কত, 10⁻³ বাই আর, আর এর ভ্যালু কত না 0.03 ছিল, সেটাকে আমরা তো এরকম লিখতে পারি যে 3 × 10⁻², একই জিনিস। তাহলে এটা করলে আমরা কত পাচ্ছি না 3 × 10⁸ ভোল্ট। এটা সি বিন্দুতে গেল। একই রকম ভাবে পি বিন্দুতে বের করো, পি বিন্দুতে বিভব। তাহলে ভিপি সমান কি হবে, পি বিন্দুটি খোলকের পৃষ্ঠে অবস্থিত, দেখো পি বিন্দুটি খোলকের পৃষ্ঠে অবস্থিত। তাহলে কত দূরত্বে অবস্থিত, আর দূরত্বে অবস্থিত। তাহলে ভিপি সমানও একরকম ভাবে আমরা লিখতে পারি, পৃষ্ঠের সাথে সমান হবে। তাহলে এটাও ক্যালকুলেশন করলে ওই একই আসবে, 9 × 10⁻৯। কারণ আমরা কি বলেছি না, পৃষ্ঠে হোক বা কেন্দ্রে খোলকের অভ্যন্তরে বিভবটা কি হয়, সেম হয়।
তাহলে 9 ইন্টু 10⁻9, 10⁻³ আর নিচে এখানটা আমরা লিখতে পারি 0.03। তাহলে এটা করলে এখানেও সে একই 3 ইন্টু 10⁸ ভোল্টই আসবে, কারণ দুটো পয়েন্টে সমান। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্স, বিভব পার্থক্য কত হবে? ভিসি মাইনাস ভিপি, এটা হচ্ছে ডেল্টা ভি, বিভবের পার্থক্য। তাহলে দুটো পয়েন্টের মাইনাস করে দিলে কত আসছে? 3 ইন্টু 10⁸ মাইনাস 3 ইন্টু 10⁸। তাহলে দুটো পয়েন্টের বিভব পার্থক্য কত হয়ে যাবে? 0। তাহলে 0 ভোল্ট হবে এটার অ্যান্সার। তাহলে 0 হবে এটা সঠিক উত্তর। নেক্সট দেখো, যে চিত্রে কতগুলো সমবিভব অঞ্চল দেওয়া আছে, প্রতিটি চিত্রে একটি ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে হবে। তাহলে কত কাজ করতে হবে? তাহলে কৃতকার্যের যে সূত্রটা আছে, ডাব্লু সমান কি লেখা হয় বলতো? ডাব্লু সমান লেখা হয় ভি কিউ, এটা জানি। তাহলে ডাব্লু সমান লেখা হয় কিউ ইন্টু ভি। এবার প্রথম ছবি হোক, পোটেনশিয়াল ডিফারেন্স দেখো প্রতিটা ছবিতে, যে শুধু রাস্তার পথটা চেঞ্জ হয়েছে, বাকি পোটেনশিয়াল ডিফারেন্স গুলো দেখো সব একই আছে, 20 40 10 30, 20 40 10 30, 20 40 10 30, এরকম আছে। শুধু পথের আকার চেঞ্জ হয়েছে। তাহলে আমরা কি জানি? পথের প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে না কৃতকার্য। তো সেই যাই হয়ে যাক না কেন, তাহলে এখানে আমাদের কি কৃতকার্যটা বের করতে হবে, যেটা সবার ক্ষেত্রে একই আসবে। দেখে নাও। তাহলে এ বিন্দুতে দেখো 10 ভোল্ট সমবিভব রেখায় অবস্থিত, 10 ভোল্ট। তাহলে ভি এ সমান কত পাচ্ছি? 10 ভোল্ট। তাহলে এটার জায়গায় ফর্মুলাটা কি লিখবো? কিউ ইন্টু, প্রথমটার ক্ষেত্রে কি, ভিভি মাইনাস ভিএ, এটা লিখলাম। তাহলে কিউ ইন্টু ভিভি কত? বি বিন্দুতে 30 ভোল্ট, 1 নম্বর চিত্রের ক্ষেত্রে বি বিন্দুর জন্য 30 ভোল্ট। তাহলে বি বিন্দুতে দেখো 30 ভোল্ট সমবিভব রেখায় অবস্থিত, এবং এ পয়েন্টে 10 ভোল্ট সমবিভব রেখায় অবস্থিত। তাহলে এটা ডিফারেন্স করলে কত আসছে দেখো? কিউ ইন্টু 30 মাইনাস 10, সমান কত হচ্ছে দেখো? 20 কিউ, এত জুল। এক্ষেত্রেও একই আসবে। এক্ষেত্রে যদি দেখি ভিভি মাইনাস ভিএ করলে, বি রেখাতে কত আছে না? বি রেখাতে আছে 40 ভোল্ট। আচ্ছা, এখানে এ রেখাতে ছিল 10 ভোল্ট, আর বি রেখাতে ছিল 40 ভোল্ট। তাহলে এটা 40 হবে। তাহলে 40 মাইনাস 10 করলে 30। এর ক্ষেত্রে দেখো বি রেখাতে আছে 40 ভোল্ট, আর এ রেখাতে আছে 20 ভোল্ট। তাহলে 40 মাইনাস 20 করলে আসছে 20 কিউ জে। এইখানে যদি বিভব পার্থক্য দেখি, 40 মাইনাস 10, 40 মাইনাস 10। আচ্ছা, এখানে 40 মাইনাস 10 হবে, সরি, এটাও 30 হবে, কারণ এ রেখাতে যেটা আছে সেটা 10 ভোল্ট, এই মাঝেরটা 20, আর বি রেটটা 40। এর ক্ষেত্রে দেখো এটা 10 আর বিটা 40, এটা 10 বিটা 40। তাহলে এর ক্ষেত্রেও আসবে 40 মাইনাস 10, মানে বিভব পার্থক্য 30, আর হচ্ছে কিউ আধান, তাহলে এত জুল। এর ক্ষেত্রে দেখো বি রেখায় আছে 40 ভোল্ট, আর এ রেখায় আছে 10 ভোল্ট। তাহলে এখান থেকেও আসছে 30 কিউজে। তাহলে এর ক্ষেত্রেও আসবে 30 কিউ জে।
তাহলে দেখতে পাচ্ছ যে সবার ক্ষেত্রে কত করে আসছে 30 কিউজে, এর ক্ষেত্রেও 30 কিউজে, এর ক্ষেত্রেও তাহলে সবার ক্ষেত্রে 30 কিউজে করে আসছে, তাই জন্য কি বলবো, চারটি ক্ষেত্রে কৃতকার্য কি হবে, সেম হবে। নেক্সট দেখো যে একটা তড়িৎ দ্বিমেরুকে যখন আমরা অসম তড়িৎ ক্ষেত্রে রাখি, এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন, আগেও করা হয়েছে মক টেস্টে। তাহলে যখন অসম তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তখন কি হয়, লব্ধি বল শূন্য হয় না এবং সেখানে টর্ক থাকবে। তাহলে টর্ক অশূন্য হয় আর লব্ধি বল অশূন্য, তাহলে বল আর টর্ক কি হবে, দুটোই থাকবে। অসম তড়িৎ ক্ষেত্র হোক চুম্বক ক্ষেত্র হোক, অ্যান্সার কিন্তু সেম। নেক্সট দেখো পি ভ্রামকের তড়িৎ দ্বিমেরু, থিওরিটিক্যাল প্রশ্ন এগুলো। দেখো পি ভ্রামকের যদি তড়িৎ দ্বিমেরু থিটা কোণে বহিস্থ তড়িৎ ক্ষেত্রে রাখা হয়, তাকে নিজের দিকে আনতে, দ্বিমেরুটিকে নিজের দিকে আনতে, তাহলে কত কার্য করতে হয় সেখানে, না পিই ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। এটা ফর্মুলা ছিল যে পিই ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। নেক্সট হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ব্যবহারিক একক কি হবে, না ডিবাই। একটি তড়িৎ দ্বিমেরু দেওয়া আছে, 10⁴ নিউটন কুলম ইনভার্স, সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে এটিকে কত কোণ, 30 ডিগ্রি কোণ করে রাখলে 9 × 10⁻⁻26 নিউটন মিটার টর্ক অনুভব করে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কত? তাহলে প্রথমে বলো যে টাউ সমান কি লেখা হয়, না টাউ সমান লেখা হয় পিই সাইন থিটা। তাহলে এখানে দেওয়া আছে 10⁴ নিউটন কুলম ইনভার্স, আর টর্কের মান দেওয়া আছে, তাহলে এখানে ইটা দেওয়া আছে। চলো তাহলে কি কি দেওয়া আছে লিখে। ই দেওয়া আছে 10⁻⁻9 নিউটন কুলম ইনভার্স, ই দেওয়া আছে। আর টাও দেওয়া আছে 9 × 10⁻⁻26 নিউটন মিটার, আর থিটা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দ্বিমেরু পি সমান আমরা কি লিখতে পারি, সাজালে পি সমান লেখা হবে টাউ বাই ই সাইন থিটা। এবার টাউ এর ভ্যালু বসিয়ে দাও, 9 × 10⁻⁻26 বাই ই হচ্ছে 10⁻⁻9 আর সাইন 30। এবার সবার ভ্যালু বসালে পি সমান আসছে সাইন 30-র ভ্যালু কত, হাফ। তাহলে 10⁻⁻26 বাই 10⁻⁻9 ইন্টু হাফ। তাহলে দুইটা উপর উঠলে 18 ইন্টু 10⁻⁻26, এটা উপর উঠলে প্লাস হবে, প্লাস 9। তাহলে এটা করলে আসছে আমাদের কত, 18 ইন্টু 10⁻⁻17 কুলম মিটার, দ্বিমেরু ভ্রামকের যা একক। তাহলে বলো এখানে কোনটা অ্যান্সার হবে, তাহলে এত টর্ক অনুভব করে তড়িৎ দ্বিমেরুর মান কত হবে। তাহলে এখানে কিছু ভুল দেওয়া আছে, আচ্ছা সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটা আমরা কিসে পেলাম, কুলম, না সেন্টিমিটার না, এটা কুলম মিটার দেওয়া আছে, তাহলে এটা ভুল দেওয়া আছে। এটার অরিজিনাল যে অ্যান্সারটা আমরা দেখতে পেলাম কত পেয়েছি, না 18 ইন্টু 10⁻⁻17। তাহলে এদের মধ্যে যে কোনো অপশানগুলোই হবে না, অ্যান্সার হবে 18 ইন্টু 10⁻⁻17 কুলম মিটার। নেক্সট দেখো যে যে সমস্ত কঠিন পদার্থের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক হয়, কার কার ঋণাত্মক হতে পারে, না অন্তরকের আর অর্ধপরিবাহী উভয়, এই দুজনের ঋণাত্মক হয়ে থাকে। দেখো পরিবাহীর ক্ষেত্রে কি হয়, না পরিবাহীর ক্ষেত্রে যখন আমরা উষ্ণতা বাড়াবো, পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে, উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে। এর কারণটা কি, কারণ যখন উষ্ণতা বৃদ্ধি করছি পরমাণু কি হতে থাকে, কম্পন বাড়তে থাকে, তার ফলে কি হয়, ইলেকট্রনের চলাচলে বাধা আসে। যেহেতু ইলেকট্রনের চলাচলে বাধা আসবে উষ্ণতা বাড়লে, উষ্ণতা বাড়লে পরমাণুর কম্পনের দরুন ইলেকট্রনের চলাচলে বাধা আসে।
এর ফলে কি হয়ে যায়, উষ্ণতা যে গুণাঙ্ক সেটা নেগেটিভ, উষ্ণতা গুণাঙ্ক কি হয়ে যায়, পজিটিভ, মানে ধনাত্মক হয়ে যায়। অন্যদিকে যখন অর্ধপরিবাহী হয়, অর্ধপরিবাহী অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, তাপমাত্রা বাড়লে রোধ কমে। তাহলে উষ্ণতা যখন বাড়ানো হয়, উষ্ণতা বাড়লে কি হবে, তাদের রোধটা কমে। এর কারণ হচ্ছে তাপমাত্রা বাড়লে কি হচ্ছে, এখানে যোজ্যতা কক্ষ থেকে বা যোজ্যতা পট্টি থেকে পরিবহন পট্টিতে ইলেকট্রন স্থানান্তরিত হয়, যার ফলে এখানে কিসের সংখ্যা বেড়ে যাবে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা, মুক্ত ইলেকট্রনের সংখ্যা ইনক্রিজ হয়ে যায়। তাহলে মুক্ত ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে, তার ফলে এখানের যে উষ্ণতা গুণাঙ্ক, যেটা উষ্ণতা গুণাঙ্ক নেগেটিভ হয়ে যাচ্ছে, উষ্ণতা গুণাঙ্ক নেগেটিভ হয়। একই রকম ভাবে যখন অন্তরক পদার্থ দেখতে যাব, অন্তরক পদার্থের ক্ষেত্রে কি হয় না, তাপমাত্রা বাড়লে এরও সেই একই, যে যদি আমরা উষ্ণতা বা তাপমাত্রা বাড়াই তাহলে এদের যে রোধাঙ্ক বা রোধটা কমে যাবে, এবং তাপমাত্রা বাড়লে এদের ক্ষেত্রেও কি হয়, একই রকম ভাবে যোজ্যতা পট্টি থেকে পরিবহন পট্টিতে ইলেকট্রন স্থানান্তরিত হয়। এবার যখনই স্থানান্তর হচ্ছে ইলেকট্রন, তখন কি হয়ে যাবে, এদের যে উষ্ণতা গুণাঙ্ক, উষ্ণতা গুণাঙ্ক নেগেটিভ হয়ে যাবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হয়েছিল, ইলেকট্রন চলাচলে বাধার সৃষ্টি হয়েছিল, তার জন্য কি হয়েছিল, উষ্ণতা গুণাঙ্ক পজিটিভ। কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রনগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে না, যোজ্যতা পট্টি থেকে পরিবহন পট্টির দিকে ইলেকট্রনগুলো যাচ্ছে, চলাচল করছে। যোজ্যতা পট্টি থেকে পরিবহন পট্টিতে ইলেকট্রন চলাচল করছে, যার ফলে কি হয়ে যাচ্ছে, ইলেকট্রন যখন চলাচল করছে উষ্ণতা গুণাঙ্কগুলো নেগেটিভ হচ্ছে। তাহলে কার কার ক্ষেত্রে নেগেটিভ হবে, অর্ধপরিবাহী আর অন্তরকের ক্ষেত্রে। তাহলে সেটাই আমরা দাগ দিলাম যে অর্ধপরিবাহী আর অন্তরক উভয়ের ক্ষেত্রে। নেক্সট 11টা বলেছে কোনো প্রদত্ত বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাপ। তাহলে বলো যে আগে এটা তুল্যরোধ বের করেন, তাহলে এটাকে যদি সিম্পলিফাই করা হয়, ছবিটা কিছুটা এরকম হয়, 3 3 আর 3। তাহলে 3 3-এর যে সিরিজ সেটা 6, 6-এর সাথে 3 প্যারালাল, তাহলে 6 × 3/6 + 3 কত হয়ে যাবে, 6 3 18/9 মানে 2 ওহম। তাহলে এখানে যে তুল্য রোধটা গোটা সার্কিটটার কত, এই গোটা সার্কিটটার তুল্য রোধটা আমরা পেয়েছি 2 ওহম। এবং এখানে যে ভোল্টেজটা আছে 2 ভোল্ট, তাহলে আই সমান কি হয়, V/R। তাহলে 2/2 মানে কারেন্ট কত হয়ে যাবে, 1 অ্যাম্পিয়ার। তাহলে অপশন বি হবে এটা সঠিক উত্তর। নেক্সট এই ছবিটা দেখো, যে প্রদত্ত বর্তনীতে এ থেকে ডি, তাহলে বলো এ থেকে যখন আমাকে ডি তে যেতে হবে, তাহলে আমার এইখান দিয়ে এই পথ দিয়ে যাবো, এইদিকে গেলে এইদিকে পৌঁছাতে পারবো না, তাহলে এইখানে এটার কোনো কাজ নেই, এখানে এটার কোনো কাজ নেই। তাহলে এখান থেকে এ থেকে ডি তে যেতে গেলে এরকম ভাবে যাব, তাহলে এইখানে এইটুকু অংশ আমাদের কাজ আছে। তাহলে চলো এইটুকু অংশের রোধগুলো বের করে নেওয়া যাক। তাহলে প্রথমে দেখো যে মাঝেরটা বের করে নেওয়া যাক। এখানে R2 আর R3 এদের তুল্য রোধ কত হবে, R ড্যাশ সমান, আমি বের করে নিয়েছি, শ্রেণীতে আছে দেখো, R2 আর R3, R2 প্লাস R3 কত হবে, 10 + 10 20, তাহলে এটা 20 হলো। এবার দেখবো R6 আর R5, তার তুল্য রোধ কত, R6 প্লাস R5, এরাও কি আছে শ্রেণীতে, তাহলে এই দুটোকে যোগ করে দিলে হয়ে যাবে 20 ওহম। এবার আর 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 ডবল ড্যাশ এরা কিসে আছে, প্যারালালে আছে। তাহলে এই যে এরা আছে শ্রেণীতে, এরা আছে শ্রেণীতে, এরা একে অপরের সাথে কিসে আছে, প্যারালালে আছে। তাহলে এখানে লিখতে পারি যে আর ড্যাশ প্যারালাল হচ্ছে আর ডবল ড্যাশ। তাহলে 20 প্যারালাল করলে 20 × 20/20 + 20, এটা করলে কত পাবো, 400/40 মানে 10 ওহম। এবার দরকার এ আর ডি বিন্দু, তাহলে মাঝখানেরটার থেকে আমরা পেয়ে গেলাম 10 ওহম। এবার এইখানে এ থেকে এটা বাকি আছে, এটা বাকি আছে, আর মাঝেরটা থেকে 10 পেয়েছি। তাহলে তিনটেকে একসাথে করলে কি হয়ে যাবে, এ আর ডি বিন্দুর মধ্যে তুল্যরোধ আর এডি, এ আর ডি বিন্দুর মধ্যে তুল্যরোধ করতে গেলে লাগবে R1 লাগবে, মাঝে এটা পেয়ে গেছি 10, প্লাস এখানে আমাদের লাগবে R4। তাহলে কত হয়ে যাচ্ছে, 10, R1 ছিল 10, মাঝেরটা 10 পেয়েছি আর লাস্টেরটা 10, তাহলে টোটাল কত ওহম হয়ে গেল, 30 ওহম। তাহলে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো একটা হুইস্টন ব্রিজের মতো দেওয়া আছে।
তাহলে প্রদত্ত বর্তনীতে কি লেখা আছে দেখো, প্রদত্ত বর্তনীতে যদি একটি পরিবাহী তার দিয়ে এ আর বিন্দুর মধ্যে এ আর বি বিন্দুকে একটা তার দিয়ে কানেক্ট করে দিয়েছে। এবার তাহলে বর্তনীতে তড়িৎ প্রবাহিত হবে কোন দিক থেকে কোন দিকে, তাহলে কি করে পাবো? আগে দেখে নিতে হবে এটা ব্যালেন্স কন্ডিশন আছে কি নেই। তাহলে ধরো এখানে আমাদের আই কারেন্ট যাচ্ছে, এবার I1 I2 দুটোতে ভাগ হয়ে যাবে। সাপোজ ধরো এটা আমরা বলছি পি, এটা কিউ, এটা আর, এটা বলে দিলাম এস, পি কিউ আর এস। তাহলে ব্যালেন্স কন্ডিশন হতে গেলে অবশ্যই কি হতে হবে, পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে আগে এখানে চেক করে নাও যে ব্যালেন্স কন্ডিশন হচ্ছে কিনা। তাহলে পি বাই কিউ যখন করবো তাহলে 4/4 সমান আর বাই এস মানে 1/3। তাহলে এটা করলে দেখতে পাচ্ছ যে এদিকের অনুপাত 1 আসছে আর এদিকে 1/3, তাহলে এরা ব্যালেন্স কন্ডিশনে নেই। এবার কি করব, তাহলে এরা যেহেতু ব্যালেন্স কন্ডিশনে নেই, তাহলে প্রথমে আমাকে বের করে নিতে হবে এ বিন্দুর আর বি বিন্দুর বিভব বের করতে হবে। তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্তটাকে ভি ধরে নাও, এটাকে ধরছি, তাহলে এখানে ভি আর এদিকে আসবে 0, আর এদিকের ভোল্টেজটা হবে ভিএ আর দিকটা ভিবি। দিলে আমরা ডিসাইড করতে পারবো কোন দিক থেকে কোন দিকে যাবে। তাহলে দেখো এ বিন্দুর বিভব যখন নির্ণয় করব, তাহলে এ বিন্দুর বিভব নির্ণয় করার জন্য কি করতে হবে, উপরের বাম বাহু আর নিচের বাম বাহুর মধ্য দিয়ে কারেন্টটা আমাদের দেখে নিতে হবে। তাহলে এখানে দেখো মোট শাখার যে রোধটা কোথায় গেল, তাহলে এই বাহুটা আর এই বাহুটার মোট রোধ বের করব, দিলে আমরা এই বিন্দুর বিভবটা পেয়ে যাব। আবার এই বাহুটা ডান দিকের দুটো মোট রোধ বের করব, দিলে এইখানটা থেকে পেয়ে যাব প্রবাহ। তাহলে প্রথমে ক্যালকুলেট করব ভিএ। তার জন্য কি করতে হবে, ওই শাখায় মোট রোধ কত আছে, এই যে লিখে নিচ্ছি পি প্লাস আর কত 4+1 মানে 5 ওহম। তাহলে ওই শাখা দিয়ে আমি ধরছি কারেন্ট যাবে I1। তাহলে I1 সমান কি লিখা হবে, ভি বাই আর। তাহলে ভি বাই মোট রোধ কত 5। অতএব এ বিন্দুর বিভব কত হবে, তাহলে ভি এ সমান কি লিখবো, ভি এ সমান লেখা হবে ভি মোট যে ভোল্টেজ সেখান থেকে বাদ দিতে হবে ভি মাইনাস আই, ওই শাখা দিয়ে কারেন্ট কত যাচ্ছে I1 ইন্টু পি। তাহলে মোট এখানে থেকে পাবো কত, ভি মাইনাস I1 এর জায়গায় কত লিখতে পারি, ভি বাই 5, আর পি কত ছিল 4। তাহলে ভি মাইনাস 4V/5 সমান কত আসবে, ভি বাই 5। তাহলে এখানে এ বিন্দুর বিভব পেয়ে গেলাম। একই রকম ভাবে বি বিন্দুটা বের করতে হবে। তাহলে বি বিন্দুর বিভব অর্থাৎ ভিবি নির্ণয়ের জন্য কি কি লাগবে, একই রকম ভাবে ডান ফাঁকে চলে যাও, কিউ প্লাস এস, মোট রোধ কত আছে ওখানে 4+3 মানে 7 ওহম। এবার সেই সাইডের যে কারেন্টটা সেটা ধরে নিচ্ছে I2, সে I2 কারেন্ট সমান কি লিখা হবে, ভি বাই আর। তাহলে ভি বাই আর কত, কিউ প্লাস এস, তাহলে কত আসছে ভি বাই 7 পেলাম। এবার বি বিন্দুর বিভব ভিবি সমান কি লেখা হবে, না ভিবি সমান লেখা হবে মোট যা ভোল্টেজ ভি মাইনাস I2 কারেন্ট, কোন শাখাটা নেব, কিউ শাখা। তাহলে ভি মাইনাস I2 পেয়েছি ভি বাই 7 ইন্টু কিউ কত ছিল 4। তাহলে এখান থেকে পাচ্ছি 7, 7 থেকে 4 বিয়োগ করলে 3V/7। তাহলে এ বিন্দুর বিভব V/5 আর বি বিন্দুর বিভব পেয়েছি এটা। আচ্ছা V/5 1/5 মানে কত বলতে পারি, 1/5 মানে যদি আমরা দশমিকে বলি তাহলে 0.2V হচ্ছে, এবং বি পয়েন্টে যদি দেখি 7কে 3 দিয়ে ভাগ করলে 0.4 ভোল্ট সামথিং আসছে। তাহলে বলো যে কোন পয়েন্টের বিভব বেশি,
ভিবি। তাহলে ভিবি অবশ্যই কি গ্রেটার দেন ভিএ। তাহলে কোন দিক থেকে কোন দিকে প্রবাহ যাবে না, আমরা জানি বেশি থেকে কমের দিকে, তাহলে ভি বি থেকে ভি এর দিকে প্রবাহ হবে। তাহলে এখানে আমরা কি বলবো, ভি বি থেকে ভি এর দিকে প্রবাহ হবে, বি থেকে এর দিকে। যেহেতু বি বিন্দুর পোটেনশিয়াল বেশি এ বিন্দুর থেকে, তাহলে বি থেকে এর দিকে প্রবাহ যাবে। নেক্সট চলে আসো বিবৃতিগুলো। তড়িৎ প্রবাহ ঘনত্ব একটি ভেক্টর রাশি। তড়িৎ প্রবাহ ঘনত্ব পৃষ্ঠের ক্ষেত্রফল কমলে বেড়ে যায়, পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়লে কমে যায়। দেখো তড়িৎ প্রবাহ ঘনত্ব কি দিয়ে প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহ ঘনত্বকে আমরা জানি জে দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটা একটি কি ধরনের রাশি না, তড়িৎ প্রবাহ ঘনত্ব হচ্ছে একটি ভেক্টর রাশি। তাহলে যদি দেখা যায় তাহলে এটা ততটা সঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে জে সমান কি লিখা হয় বলো, তড়িৎ প্রবাহ ঘনত্ব জে সমান, জে ভেক্টর সমান লেখা হয় আই বাই এ। তাহলে জে ভেক্টর সমান যদি আই বাই এ লেখা হয়, তাহলে দেখতে পাচ্ছ যে জে বাই আই বাই এ ভেক্টর বা আই বাই এ ইন্টু এন ক্যাপও লেখা যায়। তাহলে এখানে এটি একটি ভেক্টর আছে, তাহলে এটি সঠিক। নেক্সট বলেছে যে এটি কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি কমে তাহলে বাড়বে, বাড়লে কমবে, ফর্মুলা দেখতে পাচ্ছ এ মানে ক্ষেত্রফল, তাহলে এটাও সঠিক। তাহলে এখান থেকে বলা যাবে এ আর উভয় সঠিক, কিন্তু আর কি এর সঠিক ব্যাখ্যা, এর ভেক্টর রাশি হওয়ার সাথে এর কি কোনো সম্পর্ক আছে, নেই। তাহলে অপশন বি হবে এটা সঠিক। তাহলে দুটো তথ্যই সঠিক, কিন্তু এটার সাথে এটার কোনো মিল নেই বা সম্পর্ক নেই। নেক্সট দেখো বিচলন বেগ, তড়িৎ প্রবাহ ঘনত্ব। তাহলে প্রত্যেকটার ফর্মুলা লেখা আছে, এবার তোমাদের এখান থেকে বাছাই করতে হবে কোনটা কার ফর্মুলা। তাহলে আগে লিখে নিই এক এক করে। তাহলে বিচলন বেগ, এটার ফর্মুলা আমরা কি জানি, বিচলন বেগ ভিডি সমান লেখা হয় তাকে স্মল ই ইন্টু ক্যাপিটাল ই ইন্টু স্লথন কাল বা রিল্যাক্সেশন টাইম বাই এন। আবার যে সমান কি লেখা হয় তাকে, যে সমান তড়িৎ প্রবাহ ঘনত্ব আই বাই এ। আই সমান কি লেখা হয় তাকে এন ই এ ভিডি, এটাকে বলে ড্রিফট ভেলোসিটি, এন ই এ ভিডি বাই এ। তাহলে এটা সমান কি যায়, এ ক্যান্সেল হয়, এন ই ভিডি এটা লেখা হয়। আবার সচলতা ইলেকট্রন মোবিলিটি মিউ সমান কি লেখা হয় ভিডি বাই ই। ই মানে তড়িৎ ক্ষেত্র, এবার ভিডি মানে কত লেখা হয়, এই যে ভিডির মান বসাও এখানে স্মল ই ইন্টু ক্যাপিটাল ই টাও বাই এম ইন্টু ই। তাহলে এখান থেকে কি পাওয়া যায়, ই টাও বাই এম। তাহলে এবার একটু মিলিয়ে নেওয়া যাক, তাহলে ই ই টাও বাই এম, ভিডি সমান কি লেখা হয় ই ই টাও বাই এম, ই ই টাও বাই এম। তাহলে বিচলন বেগ, তাহলে এটার অ্যান্সার কি হবে কিউ। নেক্সট তড়িৎ প্রবাহ ঘনত্ব যে সমান কি লেখা হয় এনইভিডি, তাহলে এটার জন্য এটা আর লেখা হয়েছে। এবং সচলতা মিউ সমান কি পেয়েছিলাম, মিউ সমান ই টাও বাই এম, তাহলে এটার জন্য এস। নেক্সট দেখো একটা আধান কণা যদি একটা চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল থাকে। দেখো একটা আধান কণা যখন চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে গতিশীল থাকে, সেখানে বলেছে কি গতির যে মান সেটা কিন্তু চেঞ্জ হয় না, ভি একই থাকে, গতির মানের কিন্তু কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র কি ভি এর ডিরেকশন চেঞ্জ হতে থাকে। লম্বভাবে গতিশীল তার জন্য কি হচ্ছে, বৃত্তাকার পথ তৈরি হচ্ছে, ভি ক্রস ভি এর জন্য একটা বৃত্তাকার পথের তৈরি হচ্ছে। তাহলে বেগের, বেগ অপরিবর্তিত, বেগ কি করে অপরিবর্তিত থাকে, বেগের মানের একই থাকে কিন্তু দিক তো চেঞ্জ হচ্ছে, তার মানে কি বেগ চেঞ্জ হচ্ছে, কণার দিক অপরিবর্তিত না, কণার দিক চেঞ্জ হচ্ছে। ত্বরণ অপরিবর্তিত থাকে, তাহলে ত্বরণ কি করে অপরিবর্তিত থাকবে, তাহলে ত্বরণেরও চেঞ্জেস হয়, তাহলে কি অপরিবর্তিত থাকবে না, গতি মানে মানটা ভি এর ভ্যালুটা একই থাকবে। নেক্সট বলেছে একটা দীর্ঘ পরিবাহী তার দেওয়া আছে এবং সেখানে দেখো তোমাদের আই তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে, তারটি থেকে আর দূরত্বে এত টেসলা হলে টু আর দূরত্বে চুম্বক ক্ষেত্র কত হবে। তাহলে বলো এটা কোন ফর্মুলায় যাবে, তাহলে এটা করতে গেলে আমাদের যে ফর্মুলাটি ইউজ করতে হবে
18 দাগ, সরি 19 দাগ। না, বি সমান কি লেখা হয়, মিউ নট আই বাই 2 পাই আর। তাহলে বি এর সাথে আর এর কি রিলেশন, না বি প্রপোর্শনাল টু হচ্ছে 1/r, ব্যস্ত সম্পর্ক। তার মানে বলতে পারি যে b2/b1 সমান, আমি লিখতেই পারি r1/r2। তাহলে r1 সমান, যদি আমি আর ধরি, r2 সমান কি 2r। কারণ এখানে কি বলেছে দেখো, আয়তরিত প্রবাহ পাঠানো হচ্ছে, আর দূরত্বে চুম্বক ক্ষেত্র এত টেসলা দেওয়া আছে, তাহলে 2r দূরত্বে কত। ব্যাস, এবার ফর্মুলায় বসালেই আমরা পেয়ে যাব। তাহলে বের করতে হবে বি টুর ভ্যালু, তাহলে বি টু থাকবে, তাহলে বি2/বি1 এর ভ্যালু কত দেওয়া ছিল, বি1 এর ভ্যালু দেওয়া ছিল 0.4 টেসলা, এবং আর1 এর ভ্যালু কত, আর আর2 ভ্যালু হচ্ছে 2r। তাহলে কাটাকাটি করলে হাফ আসছে, বা বি2 সমান কত হয়ে যাচ্ছে এখান থেকে, না বি2 সমান 0.4/2, মানে 0.2 টেসলা। তাহলে 2r দূরত্বে যখন যাবে তখন এর মান কত হয়ে যাবে, না 0.2 টেসলা। নেক্সট আছে 20টা, ভূচুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, বিনতি কোণ দেওয়া আছে, অনুভূমিক উপাংশের মান কত। 20 দাগ। তাহলে অনুভূমিক উপাংশ বি হরাইজন্টাল সমান কি লেখা হয়, বি ইন্টু কস ডেল্টা। ডেল্টা মানে কি, ডেল্টা মানে হচ্ছে বিনতি কোণ, এখানে ডেল্টাকে বিনতি কোণ, থিটাও ধরতে পারো। তাহলে বি সমান এখানে দেওয়া আছে 0.2 ওর স্টেট বিনতি কোণ দেওয়া আছে, তাহলে 0.2 ইন্টু কস ডেল্টার জায়গায় কত লিখবো, কস 30, বিনতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে 0.2 ইন্টু কস 30 মানে √3/2, এবং √3/2 এর ভ্যালু কত, না প্রায় হচ্ছে 0.866 এরকম। তাহলে এটা করলে অ্যান্সার কত আসছে, না 0.1732 ওর স্টেট। তাহলে অনুভূমিক উপাংশের যে মান হবে 0.173 ওর স্টেট, যেটা হবে সেটাই হবে আমাদের সঠিক। তাহলে 0.173 ওর স্টেট। নেক্সট দেখো, চুম্বক বলরেখাগুলি অবিচ্ছিন্ন একটা বদ্ধলূপ গঠন করে। দেখেছো যে চুম্বকের ক্ষেত্রে যে এন মেরু আর এস মেরু, তাহলে কি হয়, বলরেখাগুলো এন মেরু থেকে নির্গত হয়, এস মেরুতে প্রবেশ করে, এন মেরু থেকে নির্গত হয়, এস মেরুতে প্রবেশ করে। তাহলে এখানে ইন হয়, আবার এই ভিতর দিয়ে যায় বলরেখাগুলো। তাহলে কি করছে, এরা একটা লুপ গঠন করছে, চুম্বক ক্ষেত্রগুলি তাহলে লুপ গঠন করছে। আর চুম্বক মেরু সর্বদা জানি আমরা কি, যতই ক্ষুদ্র অংশে বিভক্ত করি না কেন, উত্তর আর দক্ষিণ মেরু কিন্তু জোড়ায় জোড়ায় অবস্থিত হয়। তাহলে এ আর আর উভয় সঠিক হবে, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট আসছে বায়ো সাভার্টস ল। দেখো, বায়ো সাভার্ট লকে বিকল্পভাবে প্রকাশ করা যায় কোন সূত্র দ্বারা, কুলম আছে, লরেঞ্জ আছে, ওহম আছে, গাউস আছে। তাহলে এদের মধ্যে কুলম্বের সূত্র হচ্ছে দিয়ে প্রকাশ করা যায়। এছাড়াও এই প্রশ্নটা এরকম ভাবে হতে পারে, বায়ো সাভার্টসের বিকল্প সূত্র যদি বলতো, তখন আমরা বলতাম অ্যাম্পিয়ারের বদ্ধপদ সূত্র, অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র বলা যেতে পারে, চক্রীয় সূত্র। এবার নেক্সট আছে অর্ধ অসীম দৈর্ঘ্যের পরিবাহীর জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্র এবং অসীম দৈর্ঘ্যের পরিবাহীর জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রের কি হবে। তাহলে দেখো, একটা অর্ধ অসীম আছে, একটা অসীম আছে। তাহলে অসীমের জন্য কি পাই আমরা, ইনফাইনাইটের জন্য, ইনফাইনাইটের জন্য আমরা জানি যে মিউ নট আই বাই 2 পাই আর। আর অর্ধ অসীম মানে সেমি ইনফাইনাইট, তাহলে সেমি ইনফাইনাইটের জন্য কি পাই, জাস্ট সামনে একটা হাফ গুণ করে দিলেই হয়ে যায়। তাহলে মিউ নট আই বাই 2 পাই আর। তাহলে এটা সমান লেখা হয় 1/4 মিউ নট আই বাই পাই আর। বা এটাকে একটু ভেঙেও লিখতে পারি যে হাফ ইন্টু
এটা স্টেপটা না করলেই হতো আমাদের। এখানে দেখতে পাচ্ছ যে হাফ ইন্টু, এটা কি মিউ নট আই বাই টু পাই আর কার হয়, বি ইনফাইনাইট। তাহলে হাফ ইন্টু অসীম বললেই হবে, তাই জন্য এখানে কি লেখা হয়েছে, অর্ধেক। তাহলে অসীমের কি হয়, অর্ধেক। একটা ঋজু পরিবাহীর মধ্য দিয়ে এত তড়িৎ প্রবাহিত হলে পরিবাহী থেকে 1 মিটার দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান কত? তাহলে বলো এটা কোন ফর্মুলায় যাবে আমাদের, 24 একটা। তাহলে বি সমান মিউ নট আই, এই ফর্মুলা ইউজ করবো, মিউ নট আই বাই টু পাই আর। মিউ নটের ভ্যালু আমরা জানি 4 পাই × 10⁻⁻⁷। কারেন্ট কত যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার বাই 2 × পাই। আর রেডিয়াস কত আছে দেখো, রেডিয়াস 1 মিটার দূরত্ব বলা আছে, তাহলে রেডিয়াস আছে 1 মিটার আর এটা আছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এটা করলে পাই পাই ক্যান্সেল, তাহলে 2 × 10⁻⁻⁷ টেসলা যেটা হবে সেটি সঠিক উত্তর। তাহলে 2 × 10⁻⁻⁷ টেসলা এটি হবে এটা সঠিক উত্তর। মিউ নটের মান কত হয় আমরা জানি না, 4 পাই × 10⁻⁷ হেনরি পার মিটার। কোনো দীর্ঘ পরিবাহী তার দিয়ে একটি স্থির মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটিকে বাঁকিয়ে এক পাকের বৃত্তাকার কুণ্ডলী তৈরি করলে তার কেন্দ্রে উৎপন্ন চুম্বক ক্ষেত্র বি। নেক্সট বলেছে যে তারটিকে পাকিয়ে এন সংখ্যক পাকের যদি একটা কুণ্ডলী তৈরি করা হয়, কেন্দ্রে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান কত হবে? তাহলে একটা বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান কত হয় না, একটা বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান হয় বি সমান মিউ নট আই বাই টু আর, এটা লেখা হয়ে থাকে, যেখানে আর হচ্ছে কুণ্ডলীর ব্যাসার্ধ। এবার একে যখন আমরা এন সংখ্যক পাক তৈরি করব, তাহলে তারটার দৈর্ঘ্য যেটা এল ছিল, এক পাকের যখন কুণ্ডলী তৈরি করব তখন আমরা কি বলবো, এটাকে 2 পাই, এটা লিখে দিই এক পাকের কুণ্ডলী। তাহলে এক পাকের যখন কুণ্ডলী বলবো, তাহলে তারটির দৈর্ঘ্য এল যদি হয়, তাহলে যখন ওটা কুণ্ডলী করা হবে তাহলে তার পরিধিটাই হবে তার দৈর্ঘ্য। তাহলে এল সমান আমরা লিখতে পারি 2 পাই r1। একই রকম ভাবে যদি এন পাকের তৈরি করা হয়, এন পাক যদি দেওয়া হয় তখন কি বলবো, এল সমান এন ইন্টু 2 পাই, যতগুলো পাক হবে এন সংখ্যক 2 পাই r। এবার বলতে পারি তাহলে কি না, 2 পাই r1 সমান বলতেই পারি কি এন ইন্টু 2 পাই r n, বা আর এন সমান কি পাবো, r1/n। অর্থাৎ এন পাকের কুণ্ডলীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র কত হয়ে যাবে, bn, এটাকে b1 বলা যেতে পারে। তাহলে bn সমান কত হবে, bn সমান আমরা পাবো n সংখ্যক পাক থাকলে n মিউ নট আই বাই 2r এর জায়গায় কত লিখবো, rn। এবার rn সমান কত লেখা হয়, আচ্ছা এখানে যদি এক পাকের হয়ে থাকে তাহলে b1 সমান কি লেখা যাবে, মিউ নট, এখানে b1 সমান যেহেতু কি বলে দেওয়া আছে প্রশ্নে, b বলে দেওয়া আছে, তাহলে b1 এর জায়গায় b বসাও, মিউ নট আই বাই 2r1, এটা। এবার এখানটায় যদি বসাই bn সমান n ইন্টু মিউ নট আই বাই 2 ইন্টু rn মানে কত, r1/n। তাহলে এই n গুণ হয়ে n স্কোয়ার দিয়ে পড়ে থাকছে কত, মিউ নট আই বাই 2r1। এবার বলো মিউ নট আই বাই 2r1 মানে কত হয়, n স্কোয়ার ইন্টু বি বলতে পারি, তাহলে n স্কোয়ার বি হবে এটা সঠিক উত্তর। তাহলে এখানে আমরা অপশন সি হবে এটা সঠিক উত্তর, কারণ এখানে বলে দেওয়া আছে যে তারের কেন্দ্রে উৎপন্ন চুম্বক ক্ষেত্র বি, তাই b1 না বলে বি বলা হচ্ছে এক পাকের কুণ্ডলীর জন্য।
নেক্সট আমাদের কত দাগ আছে, এসি উৎসের বর্তনীতে আইআরএমএস আর আই নটের মধ্যে কি সম্পর্ক। আইআরএমএস সমান আমরা কি জানি, আই নট বাই √2। একটি শ্রেণী আরসি বর্তনীতে একটি পরিবর্তী ভোল্টেজ উৎসের সঙ্গে যুক্ত। এখন দুটি পরিস্থিতি বিবেচনা করা হলো। আরসি সার্কিট দেওয়া আছে, যখন ধারকটি বায়ুপূর্ণ আর যখন ধারকটি মাইকা দ্বারা পূর্ণ, কোন ক্ষেত্রে কি হবে। তাহলে ধারকত্বের ফর্মুলা আমরা কি জানি না, সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে যদি দেখি, সি সমান আমরা লিখে থাকি এপসাইলন এ বাই ডি। এপসাইলনটাই হচ্ছে এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে যখন এটি বায়ু দ্বারা পূর্ণ থাকবে, তাহলে বায়ু পূর্ণ থাকবে, তখন আমরা এটাকে এপসাইলন পি বলছি, সমান কি বসাবো, এপসাইলন নট। আর যখন মাইকা দিয়ে পূর্ণ থাকবে, যখন মাইকা দিয়ে পূর্ণ থাকবে তখন ওটাকে বলছি এপসাইলন কিউ। মাইকা দিয়ে পূর্ণ থাকবে সেটা হচ্ছে কে গুণ বৃদ্ধি পাবে। মাইকার যা পরাবৈদ্যুতিক ধ্রুবক, তাহলে কে সমান কি, মাইকার পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক, যার ভ্যালুটা কি একের চেয়ে বড় হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে, এবং ধারকত্ব কার সাথে সমানুপাতিক হয় দেখো, পরাবৈদ্যুতিক ধ্রুবকের সাথে যেহেতু সমানুপাতিক হয়, তাহলে সি কিউ এর যে আধানটা সেটা হয়ে যাবে কে গুণ অফ সিপি। কারণ এখানে লিখতে পারি আমরা কি, যে এপসাইলন কিউ সমান কে ইন্টু এপসাইলন পি লেখা যাবে, কারণ এপসাইলন পি সমানই তো এপসাইলন। তাহলে সেই রকম ভাবে আধানের বিচারেও যদি লিখি, তাহলে সি কিউ সমান কি লেখা যাবে, কে ইন্টু সিপি। অর্থাৎ মাইকা দ্বারা পূর্ণ ধারকের ধারকত্ব কি হবে, বায়ুর চেয়ে বেশি। এবার আরসি বর্তনীতে তড়িৎ প্রবাহ যদি আই, বিভব ভি, এগুলো যদি দেখে নেওয়া যায়, তাহলে আমরা আরসি বর্তনের ক্ষেত্রে কি লিখতে পারি, যে আইআরএমএস সমান ভিআরএমএস বাই জেড। এবার জেড মানে হচ্ছে সেখানে প্রতিরোধটা। আরসি সার্কিটের ক্ষেত্রে প্রতিরোধ কত হয় না, জেড সমান লেখা হয় আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার, এক্সি মানে 1/ωc। তাহলে যেহেতু এখানে কি সিকিউটা, কিউ ধারকের আধানটা যথেষ্ট বড় হবে কার চেয়ে, সিপির চেয়ে। এবার এক্সি সমান এখানে কি লেখা হয়, 1/ωc। তাহলে যার সি বেশি তার এক্সিটা ছোট, তাহলে সি কার বেশি না, সি হচ্ছে বেশি আমাদের কিউ এর। তাহলে কিউ এর কি এক্সিটা ছোট, তাহলে এক্স সিটা কিউ এর ছোট কার তুলনায়, এক্স সি পি এর চেয়ে। অর্থাৎ মাইকা দ্বারা পূর্ণ যে ধারক, তার যে ধারকীয় প্রতিঘাতটা সেটা কম হবে। এবং প্রতিঘাত কম হলে আমরা কি জানি, বর্তনীর যে মোট প্রতিরোধ, প্রতিঘাত যদি কম হয়ে যায়, তাহলে বর্তনীর মোট প্রতিরোধ জেড এর ভ্যালুটাও কি হয়ে যাবে, কম হবে। তাহলে এক থেকে বলা যাবে যে জেড কিউ কম হবে কার চেয়ে, জেড পি, প্রতিরোধটাও কম হয়ে যাবে। এবার আইআরএমএস সমান আমরা লিখেছি ভিআরএমএস বাই জেড। এবার জেড যদি কম হয় তাহলে আইটা বেশি হবে দেখা যাচ্ছে। তাহলে কার আই বেশি হবে না, যার জেড কম। তাহলে জেড কার কম, কিউ এর কম, তাহলে কারেন্ট কার বেশি, কিউ এর বেশি। তাহলে আই কিউটা বেশি হবে আই পি এর চেয়ে। এবার বিভবের কথা বিবেচনা করা যাক। বিভবের কথা যদি বিবেচনা করা হয়, তাহলে ভিসি, ভি সমান কি লেখা হয়, আই আর। তাহলে ভিসি সমান আমি লিখতে পারি আই আর এম এস ইন্টু এক্সি। আরেকজনের ক্ষেত্রে লিখে যাবে ভিপি সমান বা এখানটায় আই আর এম এস ইন্টু এক্সপি লিখে যেতে পারে। আচ্ছা, তাহলে এখান থেকে দুটো লিখে যায় কিন্তু। আচ্ছা, কাজ করো। এটা ফর্মুলা আই আর এম এস ইন্টু এক্সি।
তাহলে প্রথমে পির জন্য যদি দেখি, তাহলে ভিপি সমান কি লিখতে পারি, কারেন্ট কত আইপি ইন্টু এক্স সি এর জায়গায় লিখবো এক্স সিপি। একই রকম ভাবে ভি কিউ এর জন্য কত লেখা যাবে, আই কিউ কারেন্ট ছিল তার, আর এটা লেখা হয়েছিল এক্স সি কিউ। এবার আমরা কি জানি যে আই কিউটা গ্রেটার দেন আইপি এর থাকতে, আবার এক্স সি কিউটা কি লেস দেন এক্স সিপি এর থাকতে। তাহলে ধারকের উপর ভোল্টেজকে উৎস ভোল্টেজের সাথে যদি তুলনা করা হয়, ভিসি সমান 1/ওমেগা সি। দেখো যেহেতু আই বৃদ্ধি পাচ্ছে, আই বৃদ্ধি পারলে কি বৃদ্ধি পাবে না, আই বৃদ্ধি পেলে সি বৃদ্ধি পায়, তাই ভিসি এর উপর যে প্রভাবটা এখানে জটিল হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানটা লিখতে পারি ভিসি সমান তাহলে এখানে কি কি পেলাম আমরা, এক্স সি এক্স কিউব। তাহলে প্রথমে এখানে কি কি বিকল্প আছে দেখে নেওয়া যাক, যে আইপি, দাঁড়াও এখানে অপশনগুলো আমরা একটু দেখে নিতে হবে। প্রথম অপশন বলেছে আইপি গ্রেটার দেন আই কিউ, তাহলে আইপি গ্রেটার দেন কি আই কিউ না, আই কিউ গ্রেটার দেন আমরা আইপি পেয়েছিলাম, তাহলে এখানে পেয়েছিলাম আমরা আই কিউ গ্রেটার দেন আইপি, তাহলে এই অপশনটা হবে না। নেক্সট ছিল ভিপি লেস দেন ভি কিউ, ভিপি গ্রেটার দেন ভি কিউ, আর ভিপি সমান ভি কিউ, এতগুলো কন্ডিশন দেওয়া আছে। তাহলে এখান থেকে বের করে নেওয়া যাক যে এক্সি সমানকে লিখি আমরা 1/ওমেগা সি, ভিসি সমান ভি সমানকে লেখা যেতে পারে আই আর লেখা যেতে পারে আই ইন্টু এক্সি, সেখান থেকে লিখতে পারি আই ইন্টু 1/ওমেগা সি। এবার আই সমান লেখা হয় থাকে উৎস ভোল্টেজ ভি সোর্স বাই রুট ওভার অফ ভি বাই আর, মানে ভি বাই এখানে প্রতিরোধ ভোল্টেজ যেটা আর স্কোয়ার প্লাস 1/ওমেগা সি তার স্কোয়ার। তাহলে ভিসি সমান এখানে যদি মান বসাই, ভিসি সমান আই এর ভ্যালু বসিয়ে দাও, ভি সোর্স ভি সোর্স বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস 1/ওমেগা সি তার স্কোয়ার ইন্টু 1/ওমেগা সি, এরকম যদি লেখা থাকে। তাহলে এবার সি কিউ গ্রেটার দেন সিপি, এবার যখন সিটা বৃদ্ধি পাবে, সি যখন বৃদ্ধি পাবে, সি ধরো বৃদ্ধি পেল, তাহলে এইখানে আর মানে এখানে যে রাশিটা আসবে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার যে সি স্কোয়ার, সেই পদটা বৃদ্ধি পাবে, তাহলে আর স্কোয়ারের সাথে এই যে ওমেগা স্কোয়ার সি স্কোয়ারটা বৃদ্ধি পাবে। ফলে হর যদি বৃদ্ধি পায় তাহলে ভোল্টেজ কি হবে, কমবে। তাহলে কার ক্ষেত্রে হরটা বৃদ্ধি পাবে না কিউ এর ক্ষেত্রে, যার আধানটা বেশি। তাহলে যার সি এর ভ্যালু বৃদ্ধি পাবে তাহলে তার হরটা বড় হতে থাকবে, হরটা যখন বড় হয়ে যাবে তার ভোল্টেজটা কম হবে। তাহলে কার ভোল্টেজ কমে যাবে, কিউ এর ভোল্টেজ, কি এর ভোল্টেজ কমে যাবে, পি এর ভোল্টেজ তখন বেড়ে যাবে। কারণ পি এর ক্ষেত্রে কি ছিল না, এই যে ধারকত্বটা যেটা সেটা কম ছিল, সিটা কম ছিল, তাহলে এখান থেকে বলতে পারি যে ভিপিটাই সবচেয়ে বড় হবে আর ভিপিটা গ্রেটার দেন ভিকিউ হবে। নেক্সট 29 দেখো যে একটা কুণ্ডলীর ক্ষেত্রফল দেওয়া আছে এত মিটার স্কোয়ার, পাক সংখ্যা দেওয়া আছে, এটি এত টেসলা প্রাবল্যে চুম্বক ক্ষেত্রে এমন ভাবে ঘুরছে যেন এর অক্ষ চুম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে থাকে। তাহলে এটা করতে গেলে কি ফর্মুলা ইউজ করবো আমরা না, ইএমএফ লিখতে পারি, ই সমান এন, সরি এটা এন বি এ
ওমেগা সাইন ওমেগা টি। এন হলো পাক সংখ্যা, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, এ হচ্ছে কুণ্ডলীর ক্ষেত্রফল, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, আর টি আছে। তাহলে যদি সাইন ওমেগা টিটা 1 হয় তাহলে কি হবে, ই সমান হয়ে যাবে ই ম্যাক্স হবে। সাইন ওমেগা টি 1 যদি হয় তাহলে ইটা হবে ম্যাক্সিমাম, মানে এন বি এ ওমেগা, এটা লেখা হবে। তাহলে এখানে লিখে দিই, যখন সাইন ওমেগা টিটা 1 হবে তখন ইটা ম্যাক্সিমাম। এবার ওমেগা সমান কি লেখা যায়, ওমেগা সমান লেখা হয় 2 পাই এফ। এফ এর ভ্যালু 50 আছে, তাহলে 2 পাই ইন্টু 50 করলে আসছে 100 পাই রেডিয়ান পার সেকেন্ড। এবার এখানে প্রত্যেকে যদি মান বসানো হয়, পাক সংখ্যা 100, 0.05 টেসলা, ক্ষেত্রফল হচ্ছে 0.01 মিটার স্কোয়ার, আর ওমেগার ভ্যালু হচ্ছে 100 পাই। তাহলে এটা সবগুলো একসাথে গুণ করলে আমরা কত পেতে পারি, না এগুলো গুণ করলে আমরা আসবে 15.7 ভোল্ট। তাহলে এটা যে অ্যান্সারটা হবে সেটা হবে 15.7। লেঞ্জের যে সূত্রটা কোন সংরক্ষণ নীতি মেনে চলে, না যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। নেক্সট হচ্ছে দেখো যে ডেল্টা টি সময় আর রোধযুক্ত একটা বর্তনী আছে, তাতে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন দেওয়া আছে। তাহলে ওই সময় বর্তনীর মধ্য দিয়ে মোট আধান কত হবে, তাহলে ওই সময় বর্তনীর মধ্য দিয়ে মোট আধান কিভাবে আমরা বের করতে পারবো, না ই সমান আমরা কি জানি, এখানটা যদি লিখি, না ই সমান লেখা হয় ডেল্টা ফাই, ফ্লাক্সের পরিবর্তন, ডিফাই ডিটি যেটাকে বলছি সেটাকে আমরা এখানে শর্টে বলছি যে ডেল্টা ফাই বাই ডেল্টা টি, ডিফাই ডিটিটা। এবার আধান আই সমান কি লেখা হয়, আধান আই সমান লেখা হয় কিউ বাই টি, ডেল্টা টি। এবার এখানটায় আমরা কি লিখতে পারি, না ডেল্টা ফাই বাই ডেল্টা টি, ডেল্টা ফাই বাই ডেল্টা টি ইন্টু 1 বাই আর। তাহলে আই সমান কি পাওয়া গেল, আই সমান পাওয়া গেল ডেল্টা ফাই বাই ডেল্টা টি ইন্টু 1 বাই আর। তাহলে কিউ সমান কি হবে, কিউ সমান হয় আই ইন্টু টি, টি টি ক্যান্সেল হয়ে যাবে, কিউ সমান তখন আমরা পেয়ে যাব ডেল্টা ফাই বাই ডেল্টা আর। তাহলে কোনটা হবে, অপশন বিটা হবে এটা সঠিক উত্তর। নেক্সট দেখো 32 ট্রান্সফরমারের যে কোরগুলো থাকে একটি মাত্র ধাতব দণ্ড হিসেবে না নিয়ে স্তরিত কোর হিসেবে সাজানো হয়ে থাকে। আবার ট্রান্সফরমারের ভিতর দেখেছি যে অনেকগুলো স্তরে সাজানো থাকে, ধাতব খণ্ডের সঙ্গে জড়িত চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের জন্য এখানে এডি কারেন্ট সৃষ্টি হয় বা ঘূর্ণি প্রবাহের সৃষ্টি হয়। তার ফলে কি হচ্ছে, অপচয়ী তাপ শক্তির উদ্ভব হয়। তাহলে এখানে দেখো এ আর আর দুটোই সঠিক, যে আমরা এখানে দেখেছি যে ট্রান্সফরমার ক্ষেত্রে ঘূর্ণি প্রবাহ বা এডি কারেন্টের সৃষ্টি হয়, তার জন্যই তাপ শক্তির উদ্ভব হয়। আর এখানে কোর হিসেবে সাজানো থাকে যাতে একটু কম অপচয় ঘটে শক্তি, তাই জন্য এগুলোকে স্তরিত করা হয়ে থাকে, স্তরে স্তরে ভাগ করা থাকে, এরকম ট্রান্সফরমারগুলো স্তরে স্তরে এরকম ভাবে সজ্জিত থাকে যাতে প্রতিটা লুপে আলাদা আলাদা শক্তি অপচয় ঘটে, তাই জন্য একসাথে না করে স্তরিত করা হয়ে থাকে। তাহলে দুটোই সঠিক। নেক্সট হচ্ছে একটি সলিনয়েডের প্রবাহ মাত্রা দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার এবং লোহার মজ্জায় যে ফ্লাক্সটা আছে সেটা এত সৃষ্টি হয়, সলিনয়েডের পাক সংখ্যা দেওয়া আছে। তাহলে কোন ফর্মুলা ইউজ করা হবে, এল সমান, এখানটায় যদি করি কত দাগ হবে 33। তাহলে এল সমান কি লিখতে পারি, এন ফাই বাই আই, এটা। এবার এখানে ভ্যালু বসাও, পাক সংখ্যা কত 400, ফ্লাক্সের পরিবর্তন কত 3 ইন্টু 10⁻⁻4 বাই 2 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে এটা করলে আসবে আমাদের 600, 2 দুগুণে 4, 2 তিনে 6, 600 ইন্টু 10⁻⁻4 হেনরি।
বা এটা সমান বলতে পারি 0.06 হেনরি। তাহলে এটা আমরা কোনটা বলবো? 0.06। নেক্সট, চোখের সার্জারিতে কত কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গ আমরা ব্যবহার করে থাকি? না, চোখের সার্জারিতে আমরা মনে রাখবে 10⁻15 থেকে 10⁻17। বলেছে কোন তথ্যগুলি সঠিক? তড়িৎচুম্বকীয় বর্ণালীর গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এবং তড়িৎচুম্বকীয় বর্ণালীর গামা রশ্মির কম্পাঙ্ক সর্বোচ্চ। তড়িৎচুম্বকীয় বর্ণালীর তাহলে উপর থেকে নিচের দিকে যত যাবে তরঙ্গ দৈর্ঘ্য কমবে, আর নিচ থেকে উপরে যাবে কম্পাঙ্ক বাড়বে। তাহলে গামা রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কম, আর গামা রশ্মির কম্পাঙ্ক কি? সর্বোচ্চ। এবং তড়িৎচুম্বকীয় বর্ণালীর রেডিও তরঙ্গের কম্পাঙ্ক সর্বোচ্চ না, রেডিও তরঙ্গ সবার উপরে থাকে, তাহলে রেডিও তরঙ্গের কম্পাঙ্ক কিন্তু সবচেয়ে কম। সবচেয়ে বেশি কার? এই যে গামার। তাহলে এদের মধ্যে কোন দুটো সঠিক হবে? না 1 আর 2। তাহলে 1 আর 2 সঠিক, এটা আমাদের ভুল। দেখো এখানে আই মানে তো আবার কি লেখা হয়? E/R, সেইটা এখানে করেছি। আরেকটা স্টেপ দেখে দিচ্ছে, আই সমান হচ্ছে E/R। ই মানে কত? ডেল্টা 5 এই যে পেয়েছি ডেল্টা টি ইন্টু 1/R, এটা করা হয়েছে। এবার কিউ সমান কি লেখা হয়? IT। কিউ সমান লেখা হয় আই ইন্টু টি। এবার আই মানে কত পাওয়া গেছে? ডেল্টা 5/ডেল্টা টি, ডেল্টা টি লিখতে পারি, ইন্টু 1/R ইন্টু ডেল্টা টি। তাহলে ডেল্টা টি, তাহলে এখানে ডেল্টা টি আর ডেল্টা টি কেটে গেল, পড়ে থাকলো কত? ডেল্টা 5/R। তাহলে এই জন্যই লেখা আছে যে কিউ সমান কত? ডেল্টা 5/R। তাহলে এইটা গেল আমাদের যে পারুল টার্গেটের 5 নম্বর সেট, তার সম্পূর্ণ সমাধান। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, এবং পরের ভিডিওগুলি যদি চাও তাহলে কমেন্ট করে জানাবে যে তোমরা এই বইয়ের বাকি পেজগুলো করতে চাও।